আহ, সেটা হলো ওই যে আমার তো অ্যাক্সিডেন্টের পেন ছিল, হ্যাঁ। অ্যাঙ্গেলে পেন ছিল। তা ওইটা কয়েকদিন থেকে প্রচুর পরিমাণে মানে ভিতরে কুটকুট করে কামড়াচ্ছিল। তো পরে কাল জাহিদের সাথে শেয়ার করলাম আমি সিভিলিয়াম 18-তে ছিলাম, জাহিদ হলো সরাসরি 40-এ যান। 40-এ খাওয়ার পর যাওয়ার পর মানে ব্যথা একেবারে হাওয়ার মতো উঠে গেল, খাওয়ার মোটামুটি 1 ঘন্টার মধ্যে। আচ্ছা, এখানে আপনার যে প্রশ্নটা ছিল যে একেবারে 40-এ কেন, তো এখানে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে যে রেজাল্টটা যেভাবে আসছে, আমরা যখন কোনো পেশেন্ট ডিল করার ক্ষেত্রে দেখব যে তাদের পেইনটা বেশ গভীরে, যেমন হাড়ে বা হাড়ের কাছাকাছি এরকম জায়গায় যখন পেইনটা দেখব, বা যে সমস্ত আহ, কষ্টগুলো খুব সহজে নিরাময়যোগ্য হয় না, সেই সমস্ত জায়গায় আমরা খুব হায়ার পোটেন্সি একটা ডোজ ব্যবহার করে দেখতে পারি সেখানে রেজাল্টটা কি আসছে। সাধারণত আমি এখন পর্যন্ত ব্যর্থ হইনি এই সমস্ত জায়গায়। তো আপনারা যদি সেগুলো করতে পারেন তাহলে আপনাদের সাকসেস রেট গুলো আরো বাড়বে। যেমন আমিনুল ভাইয়ের যে কেসটা ছিল, আমিনুল ভাইয়ের কেসটা কিন্তু আপনার বেশ দীর্ঘ কত বছর আমিনুল ভাই? তো অ্যাক্সিডেন্ট তো 14 সালে, 14 সালে অ্যাক্সিডেন্ট 14 সেপ্টেম্বরে। সালে। ইতিপূর্বে একবার অপারেশন করা হয়েছিল তাই তো? 3 বার। 3 বার অপারেশন করা হয়েছে, হাড়ের মাথা বেড়ে যায় বারবার তাই তো? হম হম হম। হাড়টা বেড়ে যায় বারবার, এবং যখনই বেড়ে যায় তখনই যন্ত্রণা শুরু হয়। তো যখন যন্ত্রণা শুরু করে তখন উনি বুঝতে পারেন যে ওনার আবার হাড়টা বেড়ে গেছে, অতএব ওনাকে অপারেশনের জন্য তৈরি হতে হবে। তো উনি কথায় এটা কথায় একটু কালকে কারেকশন আমাকে। আছে, জি ভাই। একটু কারেকশন আছে, জি জি। একটু কারেকশন আছে। কারেকশনটা হলো আমার ওই যখন হাড়টা অপারেশন করে, লাস্ট যেবার অপারেশন করার পরে হাড়টা একটু বেড়েছিল। তো ডাক্তার বলছিল মোটামুটি এটা আর 10 বছর পরে একটা অপারেশন করতে হবে। সেটা তো 10 বছর হয়ে গেছে, আর পেনটা তো করছেই, কোনটা তো করছেই। তো পেনটা থেকে রিলিফ চাচ্ছিলাম আমি, এটাই হচ্ছে main। আচ্ছা, যাক আপনারা আমিনুল ভাইয়ের কাছেই শুনলেন। তো সেই জায়গায় আমি আহ, ভাবলাম যে আমরা, যেহেতু ভাই সিভিল নামে আছে, মোটামুটি কিছু প্রবলেম ছিল সেগুলো থেকে রিলিফ পাচ্ছিলেন কিন্তু ব্যথাটা যাচ্ছিল না। তো আমি বললাম আপনি 40 ইউজ করেন, মানে 40, 0/40, 0/40 ইউজ করার পরে কিন্তু 1 ঘন্টা পরে আপনারা শুনলেন যে তার ব্যথাটা চলে গেছে। এটা দারুণ তথ্য জাহিদ ভাই, এটা খুবই আমার জন্য খুবই একটা ভালো একটা জাহিদ ভাই, আমি একটু বলতে চাই কি, আমি 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 হলো সেকেন্ড সাইকেল চলছিলাম আমার শরীর নাম, তো আমার হঠাৎ করে মানে বৃহস্পতিবারে মানে প্রচন্ড আঘাত পাই, মানে আমাকে একজন মানে মানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, তো হাতে মাথায় বিভিন্ন জায়গায় আঘাত লাগে। তো সেক্ষেত্রে এখন আমি সৈনাম থেকে মোটামুটি হাইড্রোফোবিক সিএমএ কি সরাসরি আসবো নাকি অন্য কিছু, মানে ওই সৈনামটা হাইপোটেনশন খাবো? আমি মনে করি কি আপনি সরিনামের মিনিমাম 26-28 এরকম একটা পোটেন্সি নেন। যদি তাতে দেখেন যে উপকার পাচ্ছেন না, তাহলে আপনি হাইড্রোফোবিনামে আসবেন। হাইড্রোফোবিনামে কোথায় আসবেন? 26 অথবা 28, 26-এই আসবেন, সিএমএ দরকার নেই। ও মানে ধারালো অস্ত্র যে কোনো হ্যাঁ মানে হ্যাঁ, আমার আরো মানে আরো ইনজুরিটা একটা হচ্ছে আরো ধারালো একটা অস্ত্র কথা দিয়ে। আমি বলি, যে আপনারা যদি দেখেন জি। যে অ্যাকুইট কোনো আঘাত বা অ্যাকুইট কোনো মানে অ্যাক্সিডেন্টাল কেস, সেগুলো আপনার কাছে চলে এসেছে, আপনি সরাসরি হাইড্রোফোবিনাম 26 দেবেন। এবং যদি আঘাতের বা যন্ত্রণা বা ব্যথার পরিমাণটা খুব বেশি থাকে, তাহলে হ্যাঁ। রুগীর সুবিধা অনুযায়ী রিপিট দেবেন। তাতে দেখবেন যে খুব দ্রুত আপনার রুগী ফিডব্যাক দিচ্ছে, এবং রুগী আপনার ব্যথা থেকে রিলিফ পাচ্ছে। জাহিদ ভাই দারুণ তথ্য দিচ্ছেন, মানে আমার মেয়েকে, ওই যে আমার মেয়েকে আঘাত সেও পাইছে, তো ওকে হাইড্রোজেন সিএম দিলে আবার দেখলাম বেড়ে গেল। তো তখন এই তথ্যটা ছিল না, যে তখন ওকে যদি আমি ছাব্বিশ দিতাম বা করতাম আমিও খাইতাম, মনে হয় ভালো হতো। তো যা হোক, আহ, আর যদি ওইরকম বেড়ে যায়, খাওয়াতে পাচ্ছেন না, তাহলে লাগিয়ে দেবেন, তাহলেও দেখবেন যে কাজ হচ্ছে।
আচ্ছা আচ্ছা, জাহিদ ভাই, তাহলে আমি একটু কথা মানে বলতে মানে চাচ্ছি। জি জি সবার ফাতেমা জন্য একই অবস্থা না? যদি মানে ইনজুরি যদি আমার খুব গভীরে হয় তাহলে হাইড্রোফোবিক সরাসরি মানে হাইপোটেনসিস 26 বা 30 এরকম নাকি? জি জি জি। থ্যাংক ইউ, খুব সুন্দর। হ্যাঁ ফাতেমা আপা। হ্যাঁ জাহিদ ভাই, আমি একটা মানে কি বলবো, পাগল রোগী, এমনি স্বাভাবিক সবকিছু ওকে, মানে আমার রিলেটিভই। তো সে এই মুহূর্তে মানে প্রচন্ড বয়স হচ্ছে 77 আপ, মেবি 80-র কাছাকাছি, হুম। কিন্তু অনেক প্রপার্টির মালিক, ঢাকাতে এয়ারপোর্টে, যে আমার দেবরের শ্বশুর, আপনি হ্যাঁ হ্যাঁ। চিনবেন। হ্যাঁ, তো আহ, এখন সে সবসময় আতঙ্কে থাকে। তার ছেলে মেয়েরা, তার একটাই ছেলে, সেও তো ডাক্তার। তো এখন এই ছেলে মেয়েরা তাকে, ছেলে মেয়েদেরকে বিশ্বাস করে না সে, ছেলে মেয়েরা তাকে মেরে সম্পত্তি নিয়ে নিবে। এখন তাকে বিয়ে করে একটা ছেলে বানাইতেই হবে, তার আচ্ছা সেই ছেলে তাকে প্রোটেক্ট দিবে, আচ্ছা। বুঝছেন? সে এরকম একদিন এই করছে, রাত 2টার দিকে বাসা থেকে বের হয়ে চলে গেছে। তো যে ওনাদের যে হাউস হেল্পার, যে মহিলা, সেই মহিলার বাসার দরজার সামনে যে বসে আছে 2টা বাজে, ওই মহিলা আবার উইডো। তো ওই মহিলাকে সে নিয়ে আসবে। তো মহিলা তো দরজা বন্ধ করে বসে আছে, আর এদিকে সব আত্মীয় স্বজন যেয়ে তাকে নিয়ে আসছে। শোনা যাচ্ছে জাহিদ ভাই? হ্যাঁ ফাতেমা আপা আপনি বলেন। ভাই, হ্যাঁ, তো উনি কি শরীর এ নামের রোগী নাকি? না না, সিফিলি নামের রুগী। আগে আগে যখন আমি মেডিসিন দিতাম, যদিও ওনাকে যে মেডিসিন জানে না, ওনার মেয়েরা জানে, ওনার ওয়াইফ বা ছেলে জানে যে আব্বাকে কিছু একটা দেওয়া হচ্ছে। এর আগে প্রথম যখন অনেক আগে এরকম একটু ঝামেলা করছিল, তখন সিফিলিনামেরই ছিল। তখন সিফিলিনাম দেওয়ার পরে, মানে প্রথম যে সিফিলিনাম দেওয়ার ক্লাস ছিল, স্যার যে বলতেন, তখন সিফিলিনাম দিতে পরে কিছুদিন চুপচাপ ছিল। কিন্তু এখন এত মানে কি বলবো, এতটাই বেড়ে গেছে যে বাসার মধ্যে কেউ শান্তিতে নেই। এবং তার যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটাও, মানে ওনার বয়স যদি 78 হয়, তাহলে ওনার ওয়াইফের বয়স কেমন? কিন্তু ওয়াইফ তো মানে এখন আমি যদিও মিসের বউ, মানে মেয়ের যা, তো তারপরেও বলে, মা ওই এখন আমার এইসব কি ভালো লাগে বল, তোরা যেই তো গোপলাপান যেই অত্যাচার শুরু করছে, এই ধরনের, এটা কি হয়? এর মাইরা ফালানো তো বা কিছু একটা দিয়া সুস্থ কর, এ তো পাগল হয়ে গেছে, মানে এরকম অ্যাটিটিউড এখন। উনি আমার মা, ওই এর চেয়ে তার কি বলতে পারে? এবং তাকে কোনো ওষুধ, কেউ কোনো পানি গ্লাস দিল, যে পানি দিচ্ছে জগে, টেবিলে থেকে জগ, সে জগের পানিগুলো ফেলে দিয়ে আবার সে নিজে ভরে তারপরে সে পানি খাচ্ছে। এবং খুব এই সম্পত্তি কাউকে কোনো ভাগও দিচ্ছে না, কিছু কাউকে কিছু বুঝাই দিচ্ছে না। এবং বোনদেরকে উনি একটা সময় ঠকাইছে অনেক। তো আগে পরে বিভিন্ন করে আমি হাইড্রোফোবিনাম 18 পর্যন্ত যাওয়ার পরে, পরে আবার কি জানি সমস্যা হইলো, 200 নামছি। এখন এই গত সপ্তাহ থেকে, এবং ঘুম আসে না, উনি সারা রাত্র পুরা বাড়ির মধ্যে হাঁটাহাঁটি করে, ঘুমও হয় না। এখন 0-3 আমি দিছি রেগুলার 2-3 বার খাওয়ানোর জন্য। এখন প্রথম দিন খাওয়ানোর পরে বলে কি 3-4 ঘন্টা মনে হয় ঘুম আসছে, কিন্তু আর তো হচ্ছে না। কই, সেই চিল্লাচিল্লি, সেই অশান্তি, মানে পুরো বাসাটা গরম করে রাখে একা। এখন আমি মানে গত সপ্তাহে ওয়েট করছিলাম যে এরকম গ্রুপে জাহিদ ভাইয়ের সাথে আলাপ করব, গত সপ্তাহে তো ক্লাস হয় নাই, এর জন্য এই সপ্তাহে আমি চেম্বারও যাই নাই, বাসায় থেকে করছি। আপনি এখন কি করব? এখন 6-এ চলে যান। 6-এ চলে যাব? জি জি 6 অথবা 200, যেটা সুবিধা হয় সেটাতে চলে যান, গিয়ে অপেক্ষা করেন, দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। জাহিদ ভাই, লাস্ট পটেন্সিতে কি হলো? লাস্ট পটেন্সি, লো পটেন্সিতে আসার পরে কি হলো এটা? লাস্ট জিরো একদিন থ্রিতে একদিন আসার শুধু পরে একটু একদিন চুপ তিন ছিল, ঘন্টা ঘুমিয়েছিল। একদিন। হ্যাঁ, একদিন 3-4 ঘন্টা ঘুম আসছে, এবং একদিন একটু চুপ ছিল, মানে পুরা গরমটা একটু কম ছিল এবং চুপ হুম, ছিল। তা না হলে পুরা মানে এই এজের মানুষ এবং এত প্রপার্টির মানে মালিক, তো তার সাথে হুম, যদি কোনো রকম রং বিহেভও যদি করে, আশেপাশের মানুষ কি ভাববে, আত্মীয় স্বজনরা ভাববে,
নিশ্চয়ই সম্পত্তি হুম। লিখে নেওয়ার জন্য এরকম করতেছে। মানে ছেলে মেয়েগুলো পারতেছে না বাবাকে কন্ট্রোল করতে, এবং অ্যালোপ্যাথিক ডাক্তারও দেখাচ্ছে, ওনার ছেলে আবার অ্যালোপ্যাথিক ডাক্তার। তো ওনাকে হুম। ঘুমের ওষুধ দিচ্ছে 6টা করে, যে হুম। পাওয়ার দিচ্ছে সেটা বলতেছে ওই ডাক্তাররাই বলে কি এত পাওয়ারের ঘুমের ওষুধ দেওয়ার পরও সে ঘুম আসে না। সে এরকম করে, মানে সবাই বলে এটা মিরাক্কেল, এছাড়া কিছু করার নাই। ওনাকে কি করব? আচ্ছা, ফাতেমা আপা, আপনি ওই হুম। সর্বশেষ ওনার সিভিলিনাম কততে ছিলেন সর্বশেষ, মানে এই সিপ্রিনাম চ্যাপ্টার শেষ ফাইভ করে পর্যন্ত? ফেলছি আমি। হাইড্রোফোবিনামে আসছি প্রায় তাও 6-7 মাস যাবত। হাইড্রোফোবিনাম ওনাকে তো না জানায় যখন নাকি বেশি উৎপাত করে বেশি ই করে তখন হয়তো একবার দুইবার খাওয়া দিতাম। আমি বলতাম আমার যাকে যে খাওয়া দাও। তো না, আমি এটা তো জানতে চাই, এই আমি যেটা জানতে চাইছি ফাতেমা আপা, আমি হুম। যেটা জানতে চাচ্ছি যে আপনি তো 0/3-তে ছিলেন, তাই না? হ্যাঁ, 0/3-তে কোন একটা ছিলাম গত মেডিসিনে সপ্তাহে। গত সপ্তাহে 0/3-র হ্যাঁ, আগে কত পাওয়ার ছিল? আগে হাইড্রোফোবিনাম 18 ছিল, তাও সেটা ও অনেক দিন 18, আগে। ওটা 18 থেকে হ্যাঁ। 18 থেকে এগ্রিভিশন হওয়ার সাথে সাথে কি আপনি মানে ওষুধ দিয়ে এগ্রিভিশন হলে জিরো না বাই না থ্রি না করছেন? না, অনেক অনেক দিন, অনেক মানে মানসিক ভাবে তখন তো ওনার শারীরিক কোনো প্রবলেম নাই। মানে আপনি হুম। আমার 26 বছরের ছেলের যেই অ্যাক্টিভিটিস, যেই মুভমেন্ট ওনার ঠিক তাই। না, আমি কোনো ওইটা মানে জানতে চাই না, আমি জানতে চাচ্ছি যে আমি জানতে চাচ্ছি সেটা হলো যে 18 মেডিসিনটা যে ওনাকে দিলেন, 18 মেডিসিনে হুম, সে কতদিন ভালো ছিল? তখনও ভালো ছিল না, মানে এত উচ্ছৃঙ্খল ছিল না, একটু কন্ট্রোলে ছিল। কিন্তু তা আপনি ইদানিং সেখানে ওনার 21 না ওয়াইফ, করে 3 করলেন কেন? 21 না করে 3 করলেন কেন, আমার প্রশ্ন হলো ওখানে। আমি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তো 3-এ নামলাম কেন, যে মানসিক ভাবে যে এত না, কিন্তু উগ্র মানসিক হয়ে কিভাবে আপনি গেছে, এত 15 চিল্লাচিল্লি, 15 থেকে, সেজন্য না জিরোতে। রে ভাই, আমার কথা হলো হুম। 15 থেকে 18 গেলেন আপনি, 15 থেকে 18 যাওয়ার পরে তো আর তাৎক্ষণিক ভাবে কি জিনিসটা বেড়ে গেছিল? না তা তো পারে না। না, তাৎক্ষণিক ভাবে বাড়ে না, সেটা হচ্ছে আগে কিন্তু তার সেক্সুয়াল ডিজায়ারটার জন্য আমি কিন্তু 18 পর্যন্ত গেছি। তখন এই যে মানসিক ভাবে যে অশান্তি, চিল্লাচিল্লি বা এরকম মানে পাগলাটে এইটা আমি বলছি অ্যাটিটিউড যে আছে। না না, আমার হ্যাঁ। আমার জানাটা, আমি অন্য কিছু না, আমি যেটা জানতে চাচ্ছি সেটা না হলো না, আপনি 18 দেওয়ার পরে পেশেন্টটা 2 দিন পরে ভালো ছিল, ঠিক? পেশেন্ট, হ্যাঁ 2 দিন ভালো থাকলো, তারপরে আপনি 3 কেন করলেন? এটাই হলো আমার নকটা, হলো ওই জায়গায়। এই জাহিদ যে ভাই, বুঝতে আমার পারছেন? আমার আমার জি জি হ্যাঁ না, জি। আমার 3 করার উদ্দেশ্য হচ্ছে কি যে উনি যে মানসিক ভাবে যে অশান্তি করতেছে, চিল্লাচিল্লি মানে বাড়িটা গরম করে ফেলতেছে, কিন্তু সেটা সেটা তো ভেবে আমি 18 দেওয়ার জিরো সঙ্গে থ্রিতে সঙ্গে সে নামছি। করে নাই ভাই। না না, আমার কথা প্রশ্ন যে স্পষ্ট, কথাটা একেবারে স্পেসিফিক বলবেন আমার, যে আপনি 18 ধরেন, সে শনিবারের দিন দিছেন রাত্রে, এখন সে তার হুম। মানসিক অস্থিরতা এটা কি রবিবারে বাড়ছে না সোমবারে বাড়ছে না শনিবারেই বাড়ছে, কথাটা বলেন ক্লিয়ার। না, অনেক পরে বাড়ছি মানসিক তার এটা, মানে মানে আপনাকে আগে ওই তার সময় 18-তে থেকে হয় 21 হ্যাঁ। অথবা 24-এ যাওয়া উচিত ছিল, আপনি লয়ে আসছেন, এই জন্যই এসে আপনি 3 ঘন্টার বেশি আপনি রেজাল্ট পান নাই। যেহেতু নিচে চলে আইছেন, জাহিদ ভাই যেটা বলছে হুম। ওইটা ঠিক, এখন 6 অথবা 2 করে। এখন আচ্ছা। ঠিক আপনার আছে। কাজ হচ্ছে আপনি দ্রুত পাওয়ার বাড়াবেন এবং আপনার লক্ষ্য হচ্ছে আপনাকে 21 বা 20-এ যেতে হবে। হ্যাঁ, 21 বা ভাই 24-এ দ্রুত যাইতে হয় না হবে। দিয়া, হ্যাঁ, ঠিক। স্যার তো জাহিদ ভাই, বলছিলেন বুঝতে যে পারছেন কি আমি আবার কোন সিএমএ জায়গায় চলে ধরছি? যাওয়া যাবে। হুম হুম। জাহিদ ভাই, সিএমএ গেলেই তো মনে হয় বেশি ভালো হয় হ্যাঁ, এক্ষেত্রে। না না না, একবার অত অত করা যাবে না, বলে যাবেন না। এটা হচ্ছে মেন্টাল পেশেন্ট, তো খুব দ্রুত হ্যাঁ পোটেন্সি চেঞ্জ করা যাবে কিন্তু একবারে অনেক বড় লাভ দেওয়া যাবে না। হ্যাঁ, লাভ দেওয়া যাবে না যদি ফিজিক্যাল মানে মানে যদি এখানে ওনার এখানে হচ্ছে ইনজুরিটা সমস্যাটা যদি হচ্ছে ফিজিক্যাল হইতো। রুগীকে তো জানানো ওষুধ খাওয়ানোর কথা বলা যায় না, বলতে পারি না, সে কিন্তু দরকার নেই, জানে না সে যে তাকে মেডিসিন দেওয়া হচ্ছে। দরকার নাই তো হ্যাঁ ভাই, তাকে জানানোর তো প্রয়োজন নাই, আপনি তো যে কোনো ভাবে তাকে খাওয়াতে পারেন। ফাতেমা, আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি। মানে মনে জাহিদ ভাই, করেন আমার যে ধরাটা আপনি ঠিক আছে? আবারও 6 দিয়েছেন, 2 দিন ভালো আছে, 3 দিনের দিন অসুবিধা, আপনি 9-এ চলে যাবেন। এভাবে করে দ্রুত আপনি পোটেনশি পাস করতে থাকবেন। আচ্ছা, করে একবার যত আরেকটা দ্রুত কথা, পারেন ওই 18 যে আপ করেন, 18 আপ করেন। আচ্ছা ঠিক আছে, আর ওই মুক্তি আপু কিন্তু এখন আর মৃত্যুর কথা বলে না, এখন কিন্তু সে পৃথিবী তাকে কাজ করে যেতে হবে। আচ্ছা আচ্ছা ভালো আছে সে এখন। আচ্ছা, ঠিক আছে। জাহিদ ভাই, জি, তাহলে আমি ওই যে জায়গাটা ধরলাম, ঠিক আছে তো ধরাটা? একদম একদম একদম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জাকির স্যার, জাকির স্যার। আসসালামু আলাইকুম স্যার। শহীদুল বলো। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
স্যার, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে হঠাৎ করে যদি দেখা যায় তার মানে বাইরে কোনো খাবার খেয়ে তার গ্যাস হলো প্রচন্ড, ওই সময় কি কোনো পলিসি চেঞ্জ করা লাগবে নাকি তার বাহ্যিক ভাবে কোনো ওষুধ খাওয়া লাগবে মানে গ্যাসের জন্য? ও, আমাদের কাজ হচ্ছে ওই জায়গায় আমাদের যেটা করতে হবে, গরম পানি দিতে হবে, বা আমরা ফাইটাম দেয়া দেয়া থাকলে ফাইটামটা একটু ঘন ঘন খাওয়াতে হবে। হঠাৎ কোনো কিছু খাবার জন্য গ্যাস হলে গরম পানি বা ফাইটাম ঘন ঘন খাওয়ালে রুগীর মেন্টালিটি আস্তে আস্তে গ্যাস থেকে সরে যাবে এবং গ্যাসটাও সত্যি সত্যি উপশম হবে। ওই ক্ষেত্রে আলাদা স্যার কোনো তাহলে তো মেডিসিনের দরকার পড়ে না। স্যার স্যার কিন্তু মেন্টালি ভাবে সে চেঞ্জ হলো, কিন্তু তার ওই যে গ্যাসটা যে হইলো, অনেকে বলে যে বুক তো জ্বালাপোড়া করতেছে, মানে ঢেকুর উঠতেছে, মানে জ্বালাপোড়া করতেছে, এই সময় গরম পানি খাওয়া যাবে? এই কথা যখন বলবে তখন কি করব? হ্যাঁ হ্যাঁ, গরম পানি খাওয়া যাবে। আপনি গরম পানি খান, গরম পানির মধ্যে ওষুধটা দিয়ে খান। ওই তাও সময় শোনেন, ওই সময় তাকে বলবেন লেবুর রস দিয়ে গরম পানি খেতে, গ্যাস দূর হয়ে যাবে। অনেকে আছে লেবুর রস সহ্য করতে পারে না, সেই জন্য সব থেকে সহজ বুদ্ধি হচ্ছে ভাই ভাই আমরা যে। একটু বলি, একটু বলি। জি ভাই। লেবুর রস সহ্য করতে পারে না যদি শুধু ঠান্ডা পানির সাথে খায়। লেবুর রস গরম পানির সাথে খাইলে গ্যাস সাথে সাথে উপশম হয়। এবং যারা অনেকেই বলে লেবুর রস খেলে গ্যাস হয়, কিন্তু যারা গরম পানি দিয়ে লেবুর রস খায় তাদের গ্যাস নির্মূল হয়ে যায়। হ্যাঁ, এখন রুগী দেখা যাচ্ছে যে মেন্টালি সেনসিটিভ, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চাপিয়ে দেন আর রুগী যদি নাহু নাহু করে তাহলে রুগীর প্রবলেম হবে। এই জন্য সব থেকে সহজ হচ্ছে আগে আমাকে কি করতে হবে, যে ফাইটামটা দেওয়া আছে ফাইটামটা গরম পানির মধ্যে দেন, ওষুধটা দেন, দিয়ে ওই ওষুধ মিশিয়ে খান। তাহলে দেখবো যে রুগী ভাববে যে হ্যাঁ আমি ওষুধ খাচ্ছি, বাড়তি একটু গরম পানি খাচ্ছি, ব্যাস আমি ঠিক হয়ে যাব। আর যদি যে রুগী আমাদের কথা মেনে নেবে যে হালকা একটু গরম পানির সাথে একটু লেবু মিশিয়ে খেলে তার উপশম পাচ্ছে, তাহলে অবশ্যই আমরা এটা আগে করব। আর যদি কোনো রুগীর বলে যে না না আমার গরম পানি আমি লেবু রস খেলে আমার গ্যাস বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা সাথে সাথে গরম পানির সাথে ওষুধের ব্যবস্থা করব। কি ওষুধ? ওষুধ ফাইটাম বা প্লাসিবো যাই দিয়ে থাকি আমরা নিয়মিত খাওয়ার জন্য। প্রয়োজন হলে কিছু কিছু রুগী এমনও পাওয়া যাবে যাদের খুব বেশি মানে মানে মানসিক খুঁতখুঁতে ভাব রয়েছে, তাদের প্রয়োজনে গ্যাস হলে লিখে দেওয়া হবে যে এই ওষুধটা গ্যাসের ওষুধ। সে ভেবেই নেবে যে এই ওষুধটা গ্যাসের ওষুধ, যখনই দরকার হবে হালকা একটু গরম পানির সাথে এই ওষুধটা খেলে আমার গ্যাস কমে যাবে। শহীদুল। স্যার সুন্দর, অনেক ভালো হয়েছে স্যার। হ্যাঁ, স্যার তাহলে আর একটা প্রশ্ন একটু করি স্যার। বলো। এটা হলো আহ একটা মানে একজন পেশেন্ট, উনি কিন্তু একটা ডেন্টিস্ট, অনেক ওষুধ খায়, ঠান্ডা পানিতে হাত ধুতে গেলে তার শ্বাসকষ্ট শুরু হয়। হুম। ইনি করে কি সবসময় গরম পানি ইউজ করে, আবার দেখা যায় মানে মোনাস না খেলে তার চলে না। এই ক্ষেত্রে 7 দিন 8 দিন হলো তার মোনাস খাইতে হচ্ছে না, আমি হাইড্রোসিয়ামটা দিয়ে রাখছিলাম, উনি আমাকে না জানাইয়া আবার একবার খাইছে, তার একটু ভালো লাগছে, হুম। হুম। কিন্তু তার চোখে চোখের নিচ দিয়ে কালো হয়ে গেছে। চোখের জন্য তো উনি ডেন্টিস্টের কাজ করে, উনি ওই মুহূর্তে চেক দিতে পারে না, ওই সময় উনি একটা ড্রপার ইউজ করে চোখের জন্য। হুম। এরকম করে যদি মাঝে মাঝে ড্রপারটা ইউজ করে, এর কি অনেকে নিষেধ করবো নাকি বলবো যে না করেন আপনি? না, উনি যেহেতু ডেন্টিস্ট মানুষ, তো ওনার তোমার ওষুধ থেকে ওনার নিজের ওষুধের প্রতি ভরসা বেশি। তো উনি যেহেতু ওইটা আস্তে আস্তে এই যে মোনাস টেনটা খাওয়া বন্ধ করেছে, ওটাও নিজে থেকেই বন্ধ করে দেবে, তোমাকে কিছু বলতে হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে মানে আমি ভাবলাম যে ভাই এই ওষুধে কোনো ভাই, মানে এই ক্ষেত্রে মনে কাজ হয় বেরোতে আর পারে। একটা কাজ করা যেতে পারে। জি। উনি যদি ওই যে হাইড্রোসিএম আর এক ডোজ খাওয়ার পরে ভালো লাগছে, হাইড্রোসিএম যদি ওই ওই আমাদের তো পানিয়েই 2 ফোঁটা 2 চোখে একবার দিয়ে দেয়, তাইলেও তার ভালো রেসপন্স পাবে। হ্যাঁ, নিঃসন্দেহে তাই। কিন্তু না চোখে আমি চোখে যদি আমরা দিতে দিই, তাহলে অবশ্যই চোখের ড্রপটা আলাদা করে দিতে হবে। তা না হলে কিন্তু রুগী অনেক সময় বিরূপ মন্তব্য করতে পারে। পেশেন্ট বুঝবে কেন? পেশেন্টকে তো এটা বোঝানো যাবে না, এবং তার বারে হ্যাঁ বারেও দিতে পারবে না, শুধু একবার দিয়ে ফেলায় দেবে। হ্যাঁ, এইটা হচ্ছে জাস্ট আমি এই জন্য বললাম যে অনেকে কি করতে পারে যে যেহেতু সিএম খাইয়ে দেওয়া আছে বা খেতে দেওয়া আছে, ওখান থেকে একটু চোখে দিয়ে নেন, সেটা যাতে না করে।
স্যার এই ক্ষেত্রে তাহলে চোখে যখন দেওয়া হলো তখন তো ওইটাকে ঝাঁকি দেওয়া হলো না, ঝাঁকি না দেওয়ার কারণে পটেন্সি তো আগেটাই থাকলো। এখন চোখে দেওয়ার ক্ষেত্রে যদি বলি ঝাঁকি দিতে হবে, তাহলে তো ড্রপ আর একটা করা যাবে না, ওই বোতল থেকেই দেওয়া লাগবে। আর যদি ঝাঁকি দিল না, ওইভাবে চোখে দিল, তাহলে চোখে দেওয়া আর খাওয়ার মধ্যে তেমন তো পার্থক্য হয় না। তাহলে না না একই পটেন্সি যে বারবার তার শরীরে পড়লো, এতে কোনো সমস্যা হবে কি? না, সমস্যা হবে না। তুমি যদি মনে করো যে চোখে দেওয়াতে পাচ্ছি, তাহলে চোখে দেওয়াবা। যদি মনে করো যে না, চোখে দেওয়াতে পাচ্ছি না, চোখে দেওয়ানোর দরকার নেই। আর জাহিদ চোখে ভাই ওরা আমি দেওয়াটা ভুল অ্যাড করি করতেছে আমার তো। চোখে দেওয়াটা জাহিদ স্পিড ভাই ব্যবহার আমার করা একটু যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্পিড ব্যবহার করা না যাবে। না, ওনাকে আচ্ছা আমি একটু ওনাকে বলি আলাদা একটা বোতলে শুধু জাহিদ একটু ভাই, ডিস্টিল ওয়াটারের ভিতরে আগের ওষুধটা দিয়ে দিতে হবে, ওখানে স্পিডের প্রশ্নই আসে না। এবং বলতে হবে যে জাহিদ ভাই, একবারের বেশি দুইবার দিবেন না, ওয়ান টাইম জি ইউজ। জাহিদ ভাই, জি জি জি। ওই রুগীকে এত এক্সপেরিমেন্ট না করে ও বলতে হবে যে ভাই আপনি যখন যেটা লাগে আপনি খায়েন আর পাশাপাশি আমারটা চালান, ওই একটা সময় ওই ওর অ্যালোপ্যাথি ড্রাগ খাবে না। হ্যাঁ হ্যাঁ। এরকম দুইটা রুগী আমি ঠিক করেছি। না, ওকে বেশি ওনার আসলে মানে না, আমি একটু ওনার ফুল অ্যালোপ্যাথি ওষুধ কনফিডেন্স ওকে খাওয়া আছে যে নিষেধ করা উনি যাবে না, অ্যালোপ্যাথি ও ওষুধ করুক, খাবেই না। ও একাই ছেড়ে দিবে, আমি একটু টেনশনের কিছু নেই, আপনি আপনার মতো চালান, আপনি আপনার জাহিদ মতো ভাই আমি চালান, একটু ও অ্যাড একাই করি ছেড়ে দিবে। হ্যাঁ সিরাজ ভাই। মানে হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের ক্ষেত্রে হাইড্রোফোবিন সেম, মানে আমার বড় মেয়েটা ওই ওর ওর বাবুর থেকে মানে চোখে আঘাত পাইছে এবং ওইখানে ব্লাড জমছে। তো আমি ওকে সিএম খাওয়াচ্ছিলাম, বলে ওই সিএমটাই তুমি দাও চোখে। তো আলহামদুলিল্লাহ 2-1 ফোঁটা দেওয়ার পরেই মানে 10-15 মিনিটের মধ্যে আলহামদুলিল্লাহ একেবারে হয়ে গেল, হুম। সে ব্লাডটা থাকলো না। তা আমি আশ্চর্য হয়ে গেলাম এটা। না, হ্যাঁ, এবং ওই আপনি পানিটা যে যেটা এই যে খাইতেছি। ধরেন চোখ চোখ ওঠার যে একটা আম, যে সমস্যাটা গেল, এ সময় কিন্তু আমরা ওই যে হাইড্রোফোবিনাম সিএম একবার খাইয়ে দিয়ে ওখান থেকেই চোখে দিতে বলছি। তাতে করে কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যে পেশেন্টের চোখ ওঠার যে কষ্ট সেটা চলে গেছে। অথচ বাজারে কিন্তু চোখের যে ড্রপটা ছিল সেই ড্রপ বাজার থেকে আউট হয়ে গেছে, অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছিল। আমাদের কাছে আমাদের যে সমস্ত পেশেন্ট গুলো আসছে, সেই সব পেশেন্ট গুলোকে কিন্তু আমরা হাইড্রোফোবিনাম সিএম একবার খাইয়ে দিয়েছি, আর আহ, বোতলে দিয়ে দিয়েছি যে এটা চোখে দিতে থাকেন সকাল বিকাল। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। এবং আমাদের ওষুধটা আপনার অ্যালোপ্যাথি ওষুধের থেকেও অনেক ফাস্ট কাজ করেছে। অ্যালোপ্যাথি ওষুধে যদি 5 দিন লাগছে, এখানে আমরা 2 দিনে কাভার করে ফেলতে পারছি। এটা আমাদের আল্লাহর অনেক বড় শুক্রিয়া, আমরা শুক্রিয়া আদায় করি। হুম, তো সেই জন্য আমরা কিন্তু এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। করেছি। হ্যাঁ। ইভেন দেখা যাচ্ছে যে চোখে হঠাৎ করে কোনো রুগীর বাড়ি লেগেছে বা চোখে কিছু প্রবলেম হয়েছে, চোখে একটা পোকা পড়েছে, চোখে একটা ময়লা ঢুকেছে, সমস্যা হচ্ছে, আমরা কিন্তু সেই একই ওষুধ একই জায়গা থেকে দিতে পারি। দেখা যাচ্ছে দূরে রুগী আছে অনেক দূরে, আমি হচ্ছে রুগীকে কি করেছি, স্পিড সহ হাইড্রোফোবিনাম সিএম বানিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকে আমি কি করতে পারি যে 1 ফোঁটা 1 গ্লাস পানির মধ্যে নেন, ওখান থেকে ওটা সুন্দরভাবে গুলিয়ে ওখান থেকে 1 ফোঁটা 1 ফোঁটা করে চোখে দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত চোখটা ঠিকঠাক না হয়। তাহলে দেখা গেল যে চোখটা ঠিক হয়ে গেছে। ঠিক ঠিক, জি, একদম ঠিক, এক্সটার্নাল এটা সুন্দর এবং আইডিয়া। ইন্টারনাল উভয় সাইডে আমাদের মেডিসিনটা ভালো কাজ করবে তখন। একদম দারুণ ভাবে। আর একজনকে যখন আমরা দিই হাইড্রোসিয়াম দিয়ে একটা দানা দিয়ে দিয়ে দিই এক বোতল পানিতে, তখন অনেকদিন থাকে, যেরকম 2 মাস 3 মাস পরে আবার লাগে। এখানে কি স্প্রিটটা দিয়ে দিব নাকি স্প্রিট ছাড়া দিলেও না চলবে? না, যদি তুমি ওইভাবে রিজার্ভ করার জন্য দিয়ে যাও, তাহলে অবশ্যই স্পিড দেবে না। না, চোখ বাদ দিয়ে যদি এমনি দিয়ে দিই যে না অনেকদিন না না, ওষুধটা চোখে ভালো দেওয়া মানে যাই দাও না মানে কেন, যদি তুমি তোমার রুগী 2 মাস 3 মাসের জন্য রেখে দেয়, তাহলে অবশ্যই স্পিড দেবে না। কোন রকম স্পিড এটা দেওয়া এক যাবে না। মাস স্পিড দিলে পানিটা দ্রুত নষ্ট হবে। ঠিক রাইট ঠিক, রাইট, এবং স্পিড গন্ধ দিলে হয়ে নষ্ট যায়, হয়ে যায়, গন্ধ একটু আসলে আর গন্ধ হয়ে স্পিড যায়। না ঠিক। দিলে ভালো থাকে। হ্যাঁ, জি জি, এটা পরীক্ষা। পানিতেই যতদিন পানির মেয়াদ থাকবে ততদিন পানিতেই ভালো থাকবে। কিন্তু তুমি যদি ওর সাথে কোনো স্পিড মিশাও, তাহলে খুব দ্রুত পানিটা নষ্ট হয়ে যায়। স্যার আমরা যে বাজারে যে মিনারেল ওয়াটার গুলো, যেমন আম পানি, সান পানি,
অনেক মানে মিনারেল ওয়াটার ইউজ করি, এটা কি আসলে ওষুধের মানটা ঠিক থাকে? তো আমাদের অনেক সময় কনফিউজ হয়েছে, ডিস্টিল ওয়াটার দিব না মিনারেল ওয়াটার দিব। হ্যাঁ, ডিস্টিল ওয়াটারের থেকে মিনারেল ওয়াটার অনেক বেশি ভালো। একটু মিনারেল ওয়াটারটা একটু দেখে কিনতে হবে। মামটাকে আমরা খুব পপুলার ভাবি, এবং মাম আমাদের মনে হয় যেন মাম মাম ছাড়া পৃথিবীতে আর কোনো পানি নেই এরকম মনে হয় অনেকের, অনেক দোকানদারের কাছে। মামের দামটাও বাজারে অনেক বেশি, কিন্তু মামের পানির মানটা কিন্তু ওই মাপের ভালো না। আমরা যদি পানির মানের কথা চিন্তা করি তাহলে অ্যাকোয়াফিনা কিনলে আহ, এই পানি দুটো সব থেকে বেশি ভালো, এসএমসির পানিও অনেক ভালো। হ্যাঁ, তো আমরা এই পানিগুলো ব্যবহার করার চেষ্টা করব। জাহিদ ভাই এসএমসির আমার পানি হোক, আরেকটা অন্যান্য কোশ্চেন। পানিতে ফ্লেভার দেওয়া থাকে, ডাবের ফ্লেভার দেওয়া থাকে অনেক সময়। না না না, এসএমসির পানিতে ডাবের কোনো ফ্লেভার নেই। এসএমসির যে মিনারেল ওয়াটার আছে সেখানে ডাবের কোনো ফ্লেভার নেই। 4টা পানি বাজারে ভালো আছে, অ্যাকোয়াফিনলে কিনলে, তারপরে এসপা, আর হলো একমি, একমি ল্যাবরেটরিজ এর এই 4টা পানি ওই মামের চেয়ে, ফ্রেশের চেয়ে অনেক ভালো। হুম। জাহিদ ভাই আমার আরেকটা কোশ্চেন আছে। জি, ফাতেমা আপু আমরা বলেন। তো বাসায় যে হ্যাঁ বললাম, বাসায় যে ওষুধ বানাই পানি দিয়ে, ওষুধ বানাই, এক বোতল থেকে দেখা যাচ্ছে PRSCM আমি খেলাম, পরে ওইটা তো রইলো, পরবর্তীতে যে কারো কোনো প্রবলেম হলো তখন কি ওই একই বোতল থেকে দেয়া যাবে বারবার? আমরা কিন্তু এটা করি ভাই অবশ্যই দেওয়া যাবে, আমার যতক্ষণ ঘরে। যতক্ষণ ওই বোতলে পানি আছে ততক্ষণ পর্যন্ত আপনি নতুন নতুন সবাইকে দিতে পারবেন। আপার কাছে প্রশ্ন দেওয়া যাবে না কেন, এটা তার ব্রেনে ঢুকলো কেন? না, খালি প্যাস ধরলে তো প্যাস হবে। মানে আমরা আছে না যেসব না, পেশেন্টদেরকে ডাইরেক্ট দেই, তারপরে ঘরে কিন্তু এক বোতল থেকেই সবাইকে দিই। ঘরের অন্তত যে আছে পিআরএস কোনো বানানো আছে অসুবিধা নেই, দেখো কোনো ওইখানে অসুবিধা কারো নেই, আপনার সমস্যা দেওয়া যাবে, দেখলাম। দেওয়া যাবে। ওকে। না এখানে ঝাঁকির তো প্রয়োজন নাই, কারণ আমরা না না, একটু জানি ঝাঁকির যে প্রয়োজন নাই, যে একবারই ঝাঁকে ঝাঁকি। একটু গতিশীল করা। যদি রিপিট হয় তাহলে ঝাঁকি দিতে হবে, রিপিট না হলে ঝাঁকি দেওয়া লাগবে না। ফাতেমা আপা, ফাতেমা আপা, এক দানা দিয়ে তো বহু রুগী দেখা যায়। হোমিওপ্যাথির ভান্ডার থেকে কি ফুরায় নাকি ওষুধ? এখন একটা সমস্যা পড়লে কি, ওই রুগীকে একটা বোতল বাড়িতে বললে ওই রুগী দেখা গেল যে ওই একবার খাওয়ার পর ওই পরবর্তী চিন্তা করে যে আরো ওষুধ আছে, আর একটু খাই, তখন দ্বিতীয়বার খাইতে গেলে তো অবশ্যই ঝাঁকি দেখাবে, তাই না? জি জি জি, জি, যদি রুগীকে তো রিপিট আমি হয় তাহলে ম্যাক্সিমাম অবশ্যই ক্ষেত্রে ঝাঁকি আপনি দিতে হবে। রুগীকে আপনি দিয়ে দেবেন কেন? রুগী তো আপনার চেম্বারে বসে খাওয়াই তো এক্সপিরিয়েন্স বুঝতে পারবেন, তার পজিশন বুঝতে পারবেন, তার মোটিভ বুঝতে পারবেন, অ্যাগ্রাভেশন হবে না পজিটিভ হবে, এটা তো চেম্বার থেকেই বোঝা যাবে, আধা ঘন্টা যদি রুগী বসায় রাখতে পারেন। না, অনেক সময় হয়তো দেওয়া হইতে পারে, মানে দেওয়া লাগতে পারে এই জন্য আর কি। দেওয়ার ক্ষেত্রেও আমি আরেকটা কাজ করি, সেটা হলো 1 ড্রামের একটা বোতলের ভিতরে আলাদা ভাবে দিয়ে দিই এবং বলি এটা আমার পারমিশন ছাড়া খাবেন না। প্রয়োজনে আমি ওইটাকে ঝাঁকি দিয়ে তারপরে হাতে দিয়ে দিই, 10টা ঝাঁকি দিয়ে তারপরে তার হাতে দিই, যে নেন এটা রাখবেন আপনার কাছে, আমার পারমিশন ছাড়া এটা হাত দেবেন না। না, এখন এখন ওইটাকে ওই ওই মানে ওইভাবেই খাইয়ে দিবে নাকি ওইটা ওইটা এক বোতল মানে এক বোতল পানিতে যেহেতু গুলাই নিবে? যেহেতু যেহেতু আমি এটাকে ঝাঁকি দিয়েই দিছি, পেশেন্টের আর বোঝার মানে কষ্ট করার দরকারটা কি, আমি তো জানি যে এটা ঝাঁকি দিতে হবে। আমি বোতলে ঢাইলা 10টা ঝাঁকি দিয়ে তারপরে বোতলটা তার কাছে দিয়ে দিছি। ও আচ্ছা, বোতল বানিয়ে দিচ্ছে না, বলছি এক ড্রামে দিলে তখন তো ওই ড্রামে পানিটা আবার এক বোতল পানিতে দিয়ে তারপর খাবে। আমি ওখান থেকে আপনাকে সরাসরি খাইয়ে বুঝাইতে পারি দিবেন। না। আমি আমি একটা বোতলে, আমার একটা বোতলে আমি একটা হাফ লিটার একটা বোতলে আমি একটা দানা দিয়ে একটা ওষুধ বানাইছি, পেশেন্টকে ওখান থেকে এক মুখা খাওয়াই দিছি। আর আর 1 ড্রামের বোতলের ভিতরে ওই পানির থেকে এক বোতল ও পানি ও, নিছি, আচ্ছা আচ্ছা নিয়ে আচ্ছা আচ্ছা, ওই ঠিক বোতল, আছে, এইবার ওই বুঝছি। 1 গ্রামের বোতলটাকে আমি 10টা ঝাঁকি দিয়ে ও দিছি। আচ্ছা আচ্ছা।
এবং বলে ঠিক আছে, দিচ্ছি ওকে এটা ওকে। আপনার কাছে থাকবে, আমার পারমিশন ছাড়া আপনি এটা মুখে দিবেন না। না কিন্তু এইখানে আমি জাহিদ ভাই কিছু এটা বলতে আপনার চাই বা কাছে আপনার কাছে রিজার্ভ। বলছি, কিন্তু ওই এইটা কি এনাফ হবে? মানে ওই এই 1 বা 2 ড্রামের পানির মধ্যে এটা কি মানে ওনার জন্য যথেষ্ট হবে কিনা এই ডোজটা? আপনার একটা অতটুকু ফুটাই পানি? যথেষ্ট, 1 গ্রাম লাগবে না ভাই, 1 ফুটাই যথেষ্ট। তাই? মনে করেন একটা রুগী কোমাতে আছে, তাকে তো আমি 1 মুখা বা 1 গ্রাম বা 1 গ্লাস খাওয়াতে পারবো না। তার জিহ্বার উপরে আমি 1 ফুটা ফুটা লাগিয়ে দেবো। দারুণ তথ্য, হ্যাঁ ঠিক ঠিক। ফোঁটা বা বুঝাইতে পারলাম? ঘ্রাণও তো দিতে পারি না? ঘ্রাণ? ঘিরান, মনে করেন হ্যাঁ ঘিরান হ্যাঁ নেই, ঠিক। পানিতে কোনো ঘিরান নেই, তাহলে কি করবেন? ঘিরান পাচ্ছে না, ঠিক আছে, ওকে, কোন ও দরকার নেই। তা আপনি জিহ্বার উপরে 1 ফুটা দেন না, অসুবিধা কি? গুড গুড গুড। এইটি আমার মনে হয় দারুণ আমি একটা বলবো বিষয়, কারণ যে অনেক সময় আনকনসিয়াস যত ওই পেশেন্ট আমরা 1-2 পাবো, ফোঁটা দিয়ে। প্যারালাইসিস, কুমায় থাকা পেশেন্ট হোক বা স্ট্রোক করা পেশেন্ট হোক, যাই হোক, যে অচেতন অবস্থায় আছে এমন পেশেন্ট যদি আমরা পাই, অবশ্যই আমরা জিহ্বার উপরে 1 ফুটা দেবো, 1 ফুটা, অনলি 1 ফুটা, বেশি দেওয়ার দরকার নেই, 1 ফুটা দেবো জিহ্বার গুড উপরে। গুড। আমার অত মালিশ করার আমরা দরকার নেই, জিভের আমার ঠিক উপরে ঠিক। ঘিরান নেওয়ার দরকার নেই, আমার কোনো কিছু করার দরকার নেই, আমি জিহ্বার উপরে 1 ফুটা দেবো। হোমিওপ্যাথি গুড গুড, ওষুধ দারুণ আসলে আইডিয়া। আল্লাহর একটা স্পেশাল রহমত। সত্যি 1 ফোঁটা সত্যি। জিহ্বার উপরে দেওয়া যাবে, 1 ফোঁটা আপনি ইচ্ছা করলে কটন বার দিয়ে 2 নাকেও লাগাই দিতে পারেন, তাতেও রেসপন্স হয়ে যাবে। তার কারণ নিঃশ্বাসের আমাদের সাথে তার বিশ্বাস হয় না যে 1 ফোঁটা চলে এত কাজ যাবে। করতে পারে, মানে আমাদের এই কিনতে আসে না, আমরা দিতে মনে করি বেশি খাইতে পারলে ভালো। এই মানে আমার মধ্যে ওইটা এই জিনিসটা আসতেছে না, মানে 1 ফোঁটা যে এত কাজ করতে পারে। এই সিরাজ জন্য ভাই, আসলে আরে আমরা ভাই এই জন্য মার্ক আপনি আলটা জি জি পরমাণু এটা, সিরাজ ভাই, এটা হিসাব করবেন। পারমাণবিক বোমা অনেক বড় জি না, জি জি ভাই। ছোট্ট একটা বোমা অনেক ব্যাপকতা বেশি, মনে করেন এটা মনে মনে রাখতে করেন হবে। আপনি হচ্ছে ইয়ে করেছেন, কি বলে, ওই যে একটা বড় বোতল থেকে ফ্লোরে ফেলছেন, তো জি ফ্লোরে ফেললে সাইডে দাঁড়িয়ে থাকলে যে ছিটকে লাগছে, জি। ছোট্ট ছোট্ট কণা, ওই কণাই যথেষ্ট, কোন? হ্যাঁ হ্যাঁ। 1 ফুটাও লাগবে না ভাই, আল্লাহ ওই আকবার, কণাই যথেষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা এই এই পুকুরের এই 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 মাথা থেকে থিওরিতে ফেলে আমরা দেবেন, ওই মাথা থেকে সেন্সিটিভ খাবে, চিকিৎসা করতে পারি তারপরেও সুন্দর করে। রুগী ভালো হবে। এটা ছিল আমার শর্ত। বাবার একটু অ্যালার্জি, আমাকে একটু ওষুধ খাইতে বললো, আমি শুধু মানে ছোট্ট 1 মুখে একটু খাওয়াইলাম, তো একটু বৃদ্ধি পাইলো। তো আমি চিন্তা করলাম সেখানে যদি 1 ফোঁটা খাওয়াইতাম তাহলে মনে হয় এই বৃদ্ধিটা হইতো না। এই জন্য যত বিশেষ করে কম দিতে অ্যালার্জি বা পারবেন এসব তত বৃদ্ধির দুশ্চিন্তাটা আপনার কমে যাবে। ঠিক। কারণ এই আইডিয়াটা চর্মরোগের ক্ষেত্রে বা যে কোনো সেন্সিটিভ ইসের ব্যাপারে 1টা ফোঁটাই যথেষ্ট আমি মনে করি। এটা সুন্দর একটা তথ্য দিলেন ভাইজান। একটা মানুষের এইটাই আমাদের সবচেয়ে অ্যানালাইসিস বিষয়, মানে আসলে কোন একটা পেশেন্টকে কিভাবে তার ডোজটা আমি ছোট করব, 1 ফোঁটা দিব না 5 ফোঁটা দিব না 1 মুখা দিব, এই বিষয় নিয়ে একটু আসলে আমাদের ওই ওষুধ প্রয়োগ জ্ঞানটা আমাদের অনেক মানে অনেকটা মিস্টেক করি। আমরা যদি সবাই এবং আর একটা এইভাবে চমৎকার যে একটা আরো আগে থেকে নিজেদের মধ্যে মত বিনিময় করতাম, তাহলে দেখতেন যে আমরা ঠিক আরো ঠিক ঠিক। অনেক অনেক এগোতে পারতাম, এবং আমাদের মাঝ অবশ্যই থেকে অবশ্যই যারা জাহিদ ঝরে ভাই, পড়ে আমি কি গেছে বলবো, তারা ঝরে পড়তো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ঠিক ঠিক ঠিক। জাহিদ ভাই সত্যি মানে আল্লাহ পাকের নিয়ামত যে আমরা আপনাকে এইভাবে আজকে পাইছি, না আমরা তো আসলে আপনাকে সময়, আপনারও সময় ছিল না, ই করতো না, মানে আমাদের কোনো মানে ডিসকাসে কোনো ই ছিল না আমাদের। তো আল্লাহ পাক একটা ক্ষেত্র করে দিয়েছে। তো এই জন্য সত্যি আমরা এই যে যে ফেল মারতেছি বা ইসে, একমত এই কারণে একদম এই একদম, যে আজকে যে শুধুমাত্র যে জিনিসটা ওষুধের প্রয়োগ বিধি না বোঝার কারণে ডাম্পিং আমরা করাটা ফেল করছি। শিখলাম যে সিএম থেকে। হুম হুম হুম। আচ্ছা, এবং আজকে এই যে যারা আমার ফরিদপুরে অনেকেই, জাহিদ ভাই অনেকেই কিন্তু রিয়েল হোমিওপ্যাথি বের হয়ে গেছে এই শুধু এই কারণে। হুম হুম, বুঝতে না পারার কারণে। আমার যা- ফরিদপুরে অনেকে একে যা- নেগেটিভ হয়ে গেছে, এবং আমি এক পর্যায়ে নেগেটিভের অবস্থা চলে গেছিলাম। কি বলবো আর, নিজে যখনই হইতেছি। যা- তো এই জন্য জাহিদ জাহিদ ভাই, ভাই সত্যি জি জি, শনিবারে ইংলিশ ক্লাসটা কিন্তু করি না যেদিন থেকে জাহিদ ভাই ক্লাস নেয়, ঢুকি না। এটা আল্লাহ পাকের আরে মেহেরবানি। ঠিক ঠিক। ফাতেমা আপা মারবে, ধরে মারবে, এগুলো কথা কইেন না, মারবে ধরে। মারবে মানে কি? ফাতে বাবা ভিলেনই বেরিয়েছে। ফাতে বাবা খালি সুযোগ খুঁজতেছে বোমা ফাটানোর জন্য, কতবারের যে কত কথা বলছে, খালি সময়ের অপেক্ষায় যে সময় আসবে সত্যকে ই করার জন্য। আসবে, একদিন আসবে। জাহিদ ভাই, আসবে আমি আসবে, ধৈর্য ধরে।
হ্যাঁ, সময় আমাদেরকে একদিন সারা দেবে, ইনশাল্লাহ লাগাইতেছি। হ্যাঁ জাহিদ ভাই, আমি একটা রিপোর্ট পাঠাইছিলাম, দেখছেন কিনা? আপনি একটা রিপোর্ট এই পেশেন্টটার হ্যাঁ বলেন। এই পেশেন্টটার কেসটা হইলো আমার এক বন্ধুর ওয়াইফ। জি তার হঠাৎ করে এই ব্রেস্টে ব্যথা, এখন ওখানে একটু গোটা গোটা মনে হচ্ছে। তো জি এখন ওনার ইগো হইলো, আমি বলছিলাম তো একটু বায়োপসি করে দেখেন, সে বলছে যে না, সে কোনো ডাক্তারের কাছে যাবে না, মইরা যাবে তাও সে এই সেনসিটিভ জায়গায় কাউকে দেখাবে না। আচ্ছা এটা হলো তার থিম। পরে আমি তাকে বললাম যে ঠিক আছে, তাইলে আপনি একটা ওই সিবিসি করে পাঠান। তা ওনার ইএসআরটা দেখলাম অনেক, ESR 65 65। এখনো নরমাল রেঞ্জের মধ্যে, ওখানে খারাপ কিছু ঘটেনি। আচ্ছা আচ্ছা, কিন্তু একটা গোটা এবং পেইন এই হ্যাঁ ঠিক দুইটাই আছে, আছে। গোটা পেন তা আমি হতেই পারে। আচ্ছা, কততে আমি মনে করবো নেগেটিভ ইএসআর? আপনার 100-র উপরে? আপনার 70-র উপরে যেতে হয়। 70 মানে 80-র উপরে গেলেই ধরা হয় মোটামুটি, কিন্তু 80 যতক্ষণ নিচে আছে ততক্ষণ আপনার ধরা যাবে না। আমি এমনও তাইলে দেখেছি আমি এই report, পেশেন্ট যেটা হচ্ছে এখনো আপনার ওই 90 আমাদের গতিতে চিকিৎসা 90 দিলেই তো বা হবে। 85 আছে স্যার, তবুও দেখা যাচ্ছে সেটা হুম। বায়োপসি করার পরে বা এফএনএসসি করার পরে নেগেটিভ রেজাল্ট এসেছে। তো সেই হিসাবে পেশেন্টের আপনার সব দিক দিয়ে ভালোই আছে। এখানে আরেকটা জি জি ঝামেলা একটা আছে, প্লাটিলেটসটা বেশি আছে। হ্যাঁ, জি জি। একটু ঝামেলাপূর্ণ আছে। জাহিদ ভাই, আমি একটু অ্যাড করি। জাহিদ ভাই, আমরা জাহিদ ভাই টেস্ট সম্বন্ধে আমাদের অনেকের ডাক্তারদের ভালো জ্ঞান নেই, আমরা টেস্ট বুঝি না। আমাদের সুমন ভাই সাভারে একবার টেস্ট নিয়ে একটু কথা বলতে চাইলেন, বললেন, আবার তো উনি আর আসলেন না সুমন আমাদের ভাই কাছে। হচ্ছে ওই যে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছে, নিজের বাসার কাজ নিয়ে, ওটা নিয়ে খুব চাপের মধ্যে আছে, ওই জন্য সুমন ভাই সময় দিতে পারছে